মর্নিং। ওকে, চলুন তাহলে আজকে আমার পড়াশোনা শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, যেটা বলার, হ্যাঁ বলুন 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 বলুন, কি প্রশ্ন আছে? হুম 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 হুম। না, হুম, আপনাদের টোটাল 100 নাম্বারের টেস্ট, তার মানে 25 নম্বরের করে আপনাদের 4টে পরীক্ষা হবে, ঠিক আছে? এবার মানে মাসের ক্ষেত্রে যেটা বলা যায় যে সেটা যেরকমভাবে আমাদের চ্যাপ্টার্স এগোবে সেই অনুযায়ী পরীক্ষাটা হবে। তবে ম্যাক্সিমাম 3 মাসের আগে পরীক্ষাটা কখনোই নয়, মোটামুটি 3-4 মাস হলে আমাদের যখন মোটামুটিভাবে একটা চ্যাপ্টার অনেকটা কমপ্লিট হয়ে যাবে, অনেকগুলো চ্যাপ্টার, তো তার উপর বেস করে পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে? এবং এটার কোনো স্পেসিফিক সিলেবাস বলে নেই, কারণ রিলেটেড যে যে টপিকগুলো পড়ানো হচ্ছে সেই টপিকের উপরে পরীক্ষাটা হবে। হুম 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 হুম। এক্সকিউজ মি, না, এগুলো তখন থাকবে না। তখন আবার পরের যে চ্যাপ্টারগুলো মানে ভিটামিনস থেকে আবার তখন থাকবে সেটা, ঠিক আছে? না, এটা থাকবে না। ভিটামিন মিনারেলস ওয়াটার এই আপনাদের যে ফার্স্ট যে পরীক্ষাটা হবে ইন্টারনাল এক্সামটা, সেটাতে থাকবে না। হুম, 60%, 60%। হুম হুম হুম। মাইনরের রেকর্ডেড ক্লাস মনে হয় আসেনি এখনো, দেখতে হবে আমাকে একবার। পিডিএফ তো চলে গেছে, পিডিএফ হয়ে গেছে সব সব, হ্যাঁ সবেরই পিডিএফ চলে গেছে। রেকর্ডিংটা দেখতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, বলুন। হুম, প্রথম থেকে আমি যেগুলো পড়িয়েছি মানে ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান বডি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 5টা চ্যাপ্টারের এক্সাম হবে, ঠিক আছে? প্রথম থেকে যে 5টা ক্লাস হয়েছে, প্রথম থেকে যে 5টা টপিকের ওপরে ক্লাস হয়েছে, সেই 5টা টপিকের পরীক্ষা হবে। ফান্ডামেন্টাল অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান বডি অ্যান্ড কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 5টা চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ, এগুলোর পিডিএফ দেওয়া আছে, এগুলোর ভিডিও দেওয়া আছে, তো আপনি রেকর্ডেড ক্লাসগুলো শুনে নেবেন, পিডিএফগুলো দেখে নেবেন একবার, ঠিক আছে? এরপরে যখন আমরা আবার রিভিশন ক্লাস করব, তখন তার আগে আপনি এগুলো দেখে নিন, তাহলে আমরা যখন রিভিশন ক্লাস করব তখন তাহলে আপনার বলতে সুবিধা হবে। কোথাও যদি অসুবিধা থেকে থাকে আপনার, তাহলে সেটা আপনি ক্লিয়ার আউট করতে পারবেন, ঠিক আছে? এপ্রিলের মোটামুটি লাস্ট উইক, এবার ডেটটা তো এখনো ফাইনাল হয়নি, ডেটটা জানিয়ে দেওয়া হবে, তবে মোটামুটিভাবে এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইক, এই সময়টার মধ্যে এক্সামটা হবে। হ্যাঁ, হুম, একটু অফিসে এসে কথা বলে নেবেন। রোজ তো আর ধরুন টেকনিক্যাল প্রবলেমগুলো তো আমি খুব একটা বলতে পারবো না, তো যাদের যাদের আমি যে প্রসেসটা বলেছি ওইটাতে যদি না হয় তাহলে একটু অফিসে এসে কথা বলে নেবেন বা কল করে নেবেন, ঠিক আছে? হুম, না, বাংলা ক্লাস এই টাইমেই হয় একটা।
হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের ওই রেকর্ডেড ক্লাসগুলির ভরসা, কারণ এখন নিউ ব্যাচ যেটা আপনারা এখন দ্য মোস্ট নিউয়েস্ট ব্যাচ, তো সেক্ষেত্রে বাংলা ক্লাস যেটা সেটাই 11টা থেকে দুদিন হচ্ছে। ঠিক আছে, এখনো অবধি কোনো আপডেট নেই, এখনো অবধি নেই। ব্যাচ মানে রেজিস্ট্রেশন চলছে, এবার যখন স্যাচুরেশন হয়ে যাবে তখন আবার স্টার্ট হবে সেটা। ওকে, হুম 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 তাহলে ওটা আবার মেল করতে হবে, মেল না করলে তো বোঝা যাবে না, আবার মেল করে দিতে হবে। হুম, ওকে, হ্যাঁ বলুন। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, একদম একদম। ওকে, চলো তাহলে এবার আমরা পড়াশোনাটা শুরু করি। ঠিক আছে, আগের দিন আমরা ডায়েটারি ফুড ট্রেন্ড নিয়ে কথা বলছিলাম। তো ডায়েটারি ফুড ট্রেন্ডের মধ্যে আমরা যতটুকু পড়েছিলাম তার মধ্যে মডিফাইড ডায়েট আমরা পড়ে নিয়েছিলাম, মেডিকেল ফুডস আমরা পড়েছি, স্পেশাল ডায়েট পড়েছি, পপুলার ডায়েট পড়েছি, আশা করি সবার মনে আছে জিনিসগুলো। হ্যাঁ, এবং গ্লুটেন ফ্রি ডায়েট বলেছিলাম বা লো কার্ব ডায়েট কি কি হতে পারে সেটা বলেছিলাম। মেডিটেরিয়ান ডায়েটটা মানে হয়নি মোস্ট প্রবাবলি, তাই তো? মেডিটেরিয়ান ডায়েট থেকে আমরা আজকে শুরু করব তাহলে। ওকে, সো মেডিটেরিয়ান ডায়েট বলতে ইউজুয়ালি কি হয়, এই মেডিটেরিয়ান ডায়েটটা আমাদের ক্লাইমেটের সাথে, মানে আমাদের ধরুন যে ইন্ডিয়ান ক্লাইমেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাইমেটটা সেটার সাথে যে ভীষণ রিলেট করা যায় সেটা নয়, বিকজ মেডিটেরিয়ান ডায়েটটা এমন একটা ডায়েট যেখানে একটা হাই প্রোটিন রিকোয়ারমেন্ট থাকছে। আচ্ছা, কারোর বোধহয় আনমিউট রয়েছে, একটু মিউট করে দেবেন কাইন্ডলি। তো সেটা বলছিলাম, এই মেডিটেরিয়ান ডায়েটটা এমন একটা ডায়েট যেখানে মেনলি আমরা যে হাই প্রোটিন ফুডস যেগুলো রয়েছে সেই হাই প্রোটিন ফুডগুলোকে ইনক্লুড করা হয়। ওকে, এবারে এই হাই প্রোটিন ফুডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমাল ফুড বা প্লান্ট ফুডের মধ্যেও যদি বলে থাকি তাহলে সেই প্লান্ট ফুডের মধ্যেও আপনার বিভিন্ন ধরনের নাটস বা সিডস এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়, এবং মোস্টলি যেটা ক্যালোরি ডেন্স ফুড হয় সেইগুলোই আমরা মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে রাখি, যেগুলোর মধ্যে থেকে আমরা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্যালোরিটা পাচ্ছি। সেই ধরনের ফুড গ্রুপগুলোকে কিন্তু মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে রাখা হয়। এবার মেডিটেরিয়ান যেগুলো হচ্ছে হাই ক্যালোরি রিচ ফুড, ক্যালোরি ডেন্স যে ফুডগুলো রয়েছে সেটা আমরা অ্যানিমাল ফুডের মধ্যে বলতে পারি, আমরা বিভিন্ন নাটস বা সিডসের মধ্যে বলতে পারি। তো এই ধরনের ফুডগুলোকে কিন্তু এই মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে রাখা হয়। যদি আপনারা একটু পিডিএফটা খেয়াল করেন তাহলে সেখানেও দেখবেন আমরা যে ফুডগুলোকে ইনক্লুড করেছি ডায়েটের মধ্যে সেখানের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিনস, সিডস, তারপরে ধরুন অলিভ অয়েল, পটেটোস, মানে হেলদি ফ্যাট, সেই জিনিসগুলোকে ইনক্লুড করা হয় along with the fruits and vegetables. ওকে, এবং এর সাথে সাথে আরো একটা জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মেডিটেরিয়ান ডায়েটটা কিন্তু কখনোই ফ্যাটটাকে রিডিউস করতে বলে না। ওকে, ফ্যাট রিডাকশন মেডিটেরিয়ান ডায়েটের অবজেক্টিভ নয়, রাদার এমন একটা ফ্যাট নেওয়া হবে যে ফ্যাটটার মধ্যে আমরা গুড ফ্যাট পাবো, মানে আনস্যাচুরেটেড ফ্যাট আমরা যেটা থেকে পাবো সেই ডায়েটটাকে কিন্তু আমাদের ইনক্লুড করা হয় এই মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে। ঠিক আছে, এর সাথে সাথে আমরা যদি এই র ফুড ডায়েটের মধ্যে চলে আসি তাহলে এই র ফুড ডায়েটটার কাজ কি? র ফুড ডায়েট মানে যেটা বারবার করে বলা হয় যে বিভিন্ন ধরনের এমন কিছু ভেজিটেবলস বা এমন কিছু ফ্রুটস যেগুলো অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই, সেই ধরনের ফুডগুলোকে যখন আমরা ইনক্লুড করছি, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ফ্রুটস হতে পারে
সেটা বিভিন্ন ধরনের ভেজিটেবলস হতে পারে, যেগুলো স্পেশালি গ্রিন ভেজিটেবলস, যেগুলো আমরা হয়তো নর্মালি খেতে পারবো, কাঁচা অবস্থায় খেতে পারবো, বা সেগুলো জুস আমরা খেতে পারছি। তো এই ধরনের যে ফুড গ্রুপস গুলো রয়েছে সেইগুলোকে আমরা মেনলি র ফুড ডায়েটের মধ্যে রাখি। এবারে এই র ফুড ডায়েটটা কাদের জন্য বা এর অ্যাডভান্টেজটা কি? বেসিক্যালি এই র ফুড ডায়েটটা হচ্ছে যারা ধরুন ওয়েট রিডাকশন করতে চাইছেন বা যারা মেনটেন করতে চাইছেন ওয়েটটা, বা হয়তো তাদের অলরেডি কিছু লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার তৈরি হয়ে গেছে। সেটা কি রকম? সেটা হতে পারে কনস্টিপেশন হতে পারে, সেটা ডায়াবেটিস হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, হাইপারটেনশন হতে পারে, বা ফ্যাটি লিভার হলো। এই ধরনের যে কমপ্লিকেশন গুলো রয়েছে, তো আমি কি বললাম, র ফুড ডায়েটের মধ্যে কারা পড়ছে? র ফুড ডায়েটের মধ্যে কারা পড়ছে? প্রথমত ডায়াবেটিস হতে পারে, অবশ্যই ডায়াবেটিসটা টাইপ 2 হতে হবে। এছাড়া হাইপারটেনশন হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, বা ফ্যাটি লিভার হতে পারে, বা পুয়ার ভিশন হতে পারে। ওকে, তো মোটামুটি ভাবে এইগুলোর সাথে এবং যারা ওভারওয়েট রয়েছে, এই প্রত্যেকটা কেসের মধ্যে কিন্তু র ফুড ডায়েটটাকে ভীষণভাবে এনকারেজ করা হয়। কারণ র ফুড ডায়েট থেকে আমরা কি পাচ্ছি? ভিটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, আমরা ফাইবার পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই অনেক বেশি পরিমাণে আমরা পাচ্ছি। এবং তার সাথে এই প্রত্যেকটা জিনিসের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট হয়, এই ফ্যাক্টরগুলোকে বাড়ানো, ভিটামিন, মিনারেলস, ফাইবার, এই জিনিসটাকে কিন্তু অনেক বেশি করে আমাদের সারাদিনের ডায়েটে ইনক্লুড করতে হয়। এবং যেটা কম পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাট, ক্যালোরি আর সিম্পল কার্বোহাইড্রেট। এটা তো একটু দূরে আছে, সেই জন্য হয়তো হতে পারে এরকম। আমরা কি পাচ্ছি একবার আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমরা কি বেশি পাচ্ছি বলে দিচ্ছি, আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে র ফুড ডায়েটের থেকে তাহলে আমরা কি বেশি পরিমাণে পাচ্ছি? আমরা ভিটামিন পাচ্ছি বেশি, মিনারেল পাচ্ছি বেশি, এবং ফাইবার পাচ্ছি বেশি, যেটা আমাদের এই কমপ্লিকেশন গুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং যেটা কম পরিমাণে পাওয়া হচ্ছে সেটা হচ্ছে ফ্যাট, ক্যালোরি এবং সিম্পল কার্বোহাইড্রেট। যে জিনিসগুলো আমাদের এই র ফুড ডায়েটের মধ্যে আমরা ইনক্লুড করছি, বিভিন্ন ধরনের কালার্ড ফ্রুটস বা ভেজিটেবলস, সেই প্রত্যেকটা কিন্তু এই কমপ্লিকেশন গুলোকে প্রিভেন্ট করতে হেল্প করবে। বুঝা গেছে? এইটা বোঝা গেছে সবার? র ফুড ডায়েট মানে, হ্যাঁ, র ফুড ডায়েট মানে, বা এই যে কমপ্লিকেশন কথাগুলো বললাম, এই যে কমপ্লিকেশনগুলো বললাম, এই প্রত্যেকটা কমপ্লিকেশনে আমাদের ফ্যাট, ক্যালোরি বা সিম্পল কার্বোহাইড্রেট এগুলোকে রিডিউস করতে হচ্ছে। তো যখনই কেউ র ফুড ডায়েট নিচ্ছে, তো র ফুড ডায়েটের মধ্যে অটোমেটিক্যালি আমরা ফ্যাট, ক্যালোরি এবং সিম্পল কার্বোহাইড্রেটটা কম পাচ্ছি। তো আমাদের এই কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করছে। এবং তার সাথে সাথে যেটা বেশি নেওয়া প্রয়োজন, যেরকম ভিটামিন, মিনারেল এবং ফাইবার, সেটা কিন্তু ওই র ফুড ডায়েটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও যেটা নর্মাল পাচ্ছি সেটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিনের পরিমাণটা নর্মালি পাচ্ছি আমরা, একটা মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন পাচ্ছি, যেটা আমাদের প্রত্যেকটা গ্রোথের জন্য হেল্প করবে। তো এইখানে কিন্তু র ফুড ডায়েটের একটা অ্যাডভান্টেজ র ফুডগুলোর মধ্যে একদম। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি ভেগান এবং ভেজিটেরিয়ান ডায়েট।
vegan or vegetarian diet is almost similar to the raw food diet এবং বিভিন্ন রিসার্চ বলুন বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টস এর পরে এটা কিন্তু এখন প্রুভড যে কম্পেয়ার টু দি অ্যানিমাল ডায়েট বা এই ধরনের যে ফিশ মিট এগ যাই বলি না কেন, তো কম্পেয়ার টু দি অ্যানিমাল ডায়েট vegan or vegetarian diet is more powerful to improve our health. ঠিক আছে, কেন সেটা হচ্ছে বিকজ অফ দি লো স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট। কারণ যখন আমরা অ্যানিমাল ফুড নিচ্ছি তার মধ্যে যেরকম আমরা নিউট্রিয়েন্টস গুলো পাচ্ছি, যেরকম আমরা প্রোটিনটা গুড কোয়ালিটির পাচ্ছি, ঠিক সেরকমই কিন্তু আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি না তার মধ্যে খুব বেশি ফাইবার। যদি অ্যানিমাল ডায়েট মানে নন ভেজিটেরিয়ান ডায়েট, যদি নন ভেজিটেরিয়ান ডায়েট এবং ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে এই কম্পারিজনের মধ্যে কি আসে? নন ভেজিটেরিয়ানের মধ্যে প্রোটিন কোয়ালিটি পাই, প্রোটিন কোয়ালিটিটা অবভিয়াসলি খুব ভালো, সেটা মানে ডিনাই করার কোনো জায়গা নেই। এবং ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আমরা কি পাচ্ছি? প্রোটিনের কোয়ান্টিটিটা পাই, মানে প্রোটিনের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেক বেশি থাকে ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে। ঠিক আছে, কম্পেয়ার টু দি নন ভেজিটেরিয়ান ডায়েট, ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আমরা প্রোটিন কোয়ান্টিটি অনেক বেশি পাচ্ছি। এর সাথে কি হচ্ছে? নন ভেজিটেরিয়ানের মধ্যে আমরা স্যাচুরেটেড ফ্যাট বেশি পাচ্ছি, স্যাচুরেটেড ফ্যাটটা বেশি পাচ্ছি, যেটা আমাদের ওই যে লাইফস্টাইল কমপ্লিকেশনস গুলো বললাম, সেই কমপ্লিকেশনস গুলোর জন্য কিন্তু একটা ফিউয়েল দিচ্ছে। ঠিক আছে, যত বেশি আমরা স্যাচুরেটেড ফ্যাট নেব তত আমাদের লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডারস গুলো তৈরি হতে থাকবে। সেই জায়গায় যখন ভেজিটেরিয়ান ডায়েট আমরা নেব, সেখানে আমরা কি পাচ্ছি? মোস্টলি আনস্যাচুরেটেড ফ্যাট। ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আমরা মোস্টলি আনস্যাচুরেটেড ফ্যাট পাচ্ছি। নন ভেজিটেরিয়ানের ডায়েটের মধ্যে ফাইবার কন্টেন্টটা কম, নন ভেজিটেরিয়ান ডায়েটে ফাইবার কন্টেন্ট কম, কিন্তু ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে ফাইবার কন্টেন্ট অনেকটা বেশি আমরা পাই। বা যদি মাইক্রোনিউট্রিয়েন্টস এর কথা বলি, কেউ আনমিউট রয়েছে, মিউট করে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস যদি বলি, তাহলে এই মাইক্রোনিউট্রিয়েন্টসটাও কিন্তু নন ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে কম, কিন্তু ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে অনেক বেশি। তো এই সমস্ত কিছু দেখে বা রিসার্চ করে যেটা দেখা গেছে যে ভেজিটেরিয়ান ডায়েটটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের যে ধরনের কমপ্লিকেশনস গুলো আসছে সেগুলোর সাথে ডিল করার জন্য। ওকে, বলুন। এক্ষেত্রে ডায়েটের সাথে কিভাবে সম্পর্কিত, তাই তো? বুঝতে পেরেছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি, প্রোটিনের ক্ষেত্রে কোয়ালিটি আর কোয়ান্টিটি বলতে বোঝানো হয় কোনো একটা পার্টিকুলার ফুডের মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আমরা যখন প্রোটিনের ক্লাসিফিকেশন করেছিলাম, আমরা দেখেছিলাম ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন এবং থার্ড ক্লাস প্রোটিন। সেই ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে আমরা কি দেখেছিলাম? যে প্রোটিন ফুডের মধ্যে আমরা প্রত্যেকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রপার রেশিওতে পাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কোয়ালিটি। অর্থাৎ নন ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে ইনফ্যাক্ট আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনেরও এক্সাম্পল করেছিলাম অ্যানিমাল ফুড। তো এই নন ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে কি হয় না, যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকছে, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো থাকছে, সেগুলো প্রপার রেশিওতে থাকে। এবং ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে হয়তো আমরা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনো একটা পার্টিকুলার ফুড থেকে পাই না। কিন্তু যেহেতু ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে এক একটা অ্যামাইনো অ্যাসিডের কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে, তাই যখন আমরা বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ান ফুডকে কম্বাইন করছি, আমরা কিন্তু প্রোটিনের কোয়ালিটিটাও বাড়িয়ে দিতে পারবো। কিভাবে বাড়াতে পারবো?
ধরুন কোনো একটা ফুডের মধ্যে ট্রিপ্টোফ্যান কম রয়েছে, ট্রিপ্টোফ্যান একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কোনো একটা ফুডের মধ্যে হয়তো ট্রিপ্টোফ্যান কম রয়েছে এবং ভ্যালিউটা অনেক বেশি রয়েছে। তো আরেকটা ফুড আমি নিলাম, আমি জেনেও নিচ্ছি না, আমার জানার প্রয়োজনও নেই, আমি বিভিন্ন ধরনের ফুডকে শুধু কম্বাইন করছি, তাতে দেখা গেল সেকেন্ড যে ফুডটা আমি নিলাম, যে ভেজিটেরিয়ান ফুডটা নিলাম, সেই ফুডেতে ভ্যালিউটা কম কিন্তু ট্রিপ্টোফ্যানটা বেশি, তাহলে কি হলো, দুটো ব্যালেন্স করে দিল। তো সেই জন্যই ভেজিটেরিয়ান ডায়েটটা যখনই আমরা নেব আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা ফুডের উপরে আমরা কিন্তু ফোকাস করব না, we should always include different type of foods in our plate। তাতে কি হবে, যে কোয়ালিটি গুলো বা যে যে অ্যামাইনো অ্যাসিডস গুলো বা যে যে নিউট্রিয়েন্টস গুলো ল্যাকিং হচ্ছিল কোনো একটা ফুডে, সেটা আমরা আরেকটা থেকে ব্রিজ করে, সেই গ্যাপটাকে আমরা ব্রিজ করে দিতে পারলাম। ওকে, এবার এই ভেজিটেরিয়ান এবং ভেগান ডায়েট দুটোই অলমোস্ট সেম, কিন্তু ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আবার কিছু স্টেপস থাকে, ঠিক আছে, কিছু টাইপস হয়ে যায় এই ভেজিটেরিয়ান ডায়েটটার মধ্যে। সেই ভেজিটেরিয়ান ডায়েটটার মধ্যে কি রকম টাইপ হয়, যদি আমি ভেগান ডায়েট বলি, ভেগান মানে হচ্ছে only take fruits, vegetables, cereals, pulses, মানে যেখানে নো অ্যানিমাল ফুড, সেটাকে আমরা বলবো ভেগান ডায়েট। তাহলে ভেগান ডায়েট মানে কি, যেখানে আমি কোনো রকমের অ্যানিমাল সোর্স নেব না, সেটা হচ্ছে ভেগান ডায়েট। আমার তার মধ্যে চাল, ডাল, গম, সবজি, ফল, বাদাম, যা যা আমরা প্লান্ট সোর্স থেকে পাচ্ছি সেইটা আমরা রাখবো ভেগান ডায়েটের মধ্যে। তার মানে ভেগান ডায়েট মানে হচ্ছে অনলি প্লান্ট সোর্স, নো অ্যানিমাল সোর্স। এটা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে যারা ভেগান ডায়েটে রয়েছে। এবার কেন এগুলো বলা, ধরুন কোনো একজন পেশেন্ট আপনার কাছে এলেন এবং তিনি আপনাকে বললেন যে না আমি তো পুরোপুরি ভেগান, কিন্তু আপনি তাকে বললেন আচ্ছা আপনি দুধ খাবেন, প্রথমেই কিন্তু ওই বিশ্বাসটা ভেঙে গেল, আচ্ছা আমি যার কাছে গেছি তার কনসেপ্ট ক্লিয়ার নয়, ঠিক আছে। সেই জন্য এই টাইপস গুলো জেনে রাখাটা ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম যে ভেগান মানে হচ্ছে শুধুমাত্র প্লান্ট সোর্স নেবে, শুধুমাত্র প্লান্ট সোর্স। এবার এই ভেজিটেরিয়ান ডায়েট যেটা বললাম যে অলমোস্ট সেম হলেও কিছু বেসিক ডিফারেন্স থাকে। তো এই ভেজিটেরিয়ান ডায়েটটার ডিফারেন্সটা কি, ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে আমরা কয়েকটা স্টেপ রাখি। একটার মধ্যে থাকে ল্যাক্টো ভেজিটেরিয়ান, ঠিক আছে। ল্যাক্টো ভেজিটেরিয়ান মানে, এই ল্যাক্টো কথাটার মানে হচ্ছে মিল্ক, ঠিক আছে। তার মানে ল্যাক্টো ভেজিটেরিয়ান বলতে আমরা বুঝবো only plant and milk source। তাহলে যারা বিভিন্ন ধরনের প্লান্ট সোর্স থেকে ফুড নিচ্ছে এবং অ্যানিমাল সোর্সের মধ্য থেকে শুধুমাত্র মিল্ক নিচ্ছে, মিল্ক বা মিল্ক প্রোডাক্টস, তাদেরকে বলা হবে ল্যাক্টো ভেজিটেরিয়ান। ওকে, নেক্সট টাইপটার মধ্যে কি আসে, ওভো ভেজিটেরিয়ান। ওভো, ওভিও, ওভো। আচ্ছা, এই ওভো কথাটার মানে কি, কোনটা বলো, ল্যাক্টো, আচ্ছা বলে দিচ্ছি, ভেজিটেরিয়ান মানে প্লান্ট সোর্স, ঠিক আছে। এবার ল্যাক্টো মানে হচ্ছে মিল্ক, তাহলে যারা মিল্ক নিচ্ছে মানে যারা বিভিন্ন প্লান্ট সোর্সের ফুড নিচ্ছে এবং তার সাথে সাথে শুধুমাত্র মিল্ক সোর্সটা নিচ্ছে, মিল্ক অ্যান্ড আদার মিল্ক প্রোডাক্টস, এটা দুধ হতে পারে, দই হতে পারে, ছানা হতে পারে, পনির হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যারা দুধ এবং দুধের তৈরি খাবার আর তার সাথে বাকি সমস্ত ভেজিটেবল ফুডস এগুলো নিচ্ছে, তাদেরকে আমরা বলবো ল্যাক্টো ভেজিটেরিয়ান।
তাদেরকে কিন্তু আমরা ওই মানে অ্যানিমাল ফুডের মধ্যে থেকে মিল্ক ফুড ছাড়া আর অন্য কোনো ফুড সাজেস্ট করতে পারবো না। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে সবার? ওকে, নেক্সট এবারে চলে আসবো আমি ওভো ভেজিটেরিয়ান। ওভো কথাটার মানে হচ্ছে এগ, ল্যাক্টো কথাটার মানে যেরকম আমি বললাম মিল্ক, সেরকম ওভো কথাটার মানে হচ্ছে এগ। ঠিক আছে? তার মানে ওভো ভেজিটেরিয়ান বলতে আমরা কি বুঝবো? only plant source and egg, nothing else. মিল্ক নিচ্ছে না তারা, যারা শুধুমাত্র প্লান্ট সোর্স নিচ্ছে, প্লান্ট ফুড নিচ্ছে এবং তার সাথে শুধু এগ নিচ্ছে, আর অন্য কোনো পোলট্রি প্রোডাক্ট কিন্তু নিচ্ছে না, মানে চিকেন নিচ্ছে না। ঠিক আছে? কোনো মিট তারা নিচ্ছে না, কিন্তু শুধুমাত্র এগ নিচ্ছে, তাদেরকে বলা হয় ওভো ভেজিটেরিয়ান। বোঝা গেছে এটা? তারা দুধও নিচ্ছে না, কিচ্ছু না, শুধু এগ নেবে তারা। ঠিক আছে? লাস্ট যে টাইপটা থাকে তার মধ্যে থাকে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। তাহলে এই নামটা থেকে আমরা কি বুঝতে পারছি? কে বলবে আমাকে অ্যানসারটা? ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। ভেরি গুড, ভেরি গুড। মাছ মাংস কিচ্ছু নেবে না, হ্যাঁ একদম। তাহলে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান মানে হচ্ছে যারা মাছ মাংস নিচ্ছে না, কিন্তু প্লান্ট ফুডের সাথে সাথে যারা শুধু ডিম নিচ্ছে এবং দুধ নিচ্ছে, তাদেরকে বলা হবে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। তাহলে অনলি প্লান্ট ফুড বা প্লান্ট সোর্স and milk and egg. ওকে, এইটাকে বলা হবে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। এবং যেটা বললাম যে ভেগান ডায়েটটা অলমোস্ট দ্য র ফুড ডায়েটের মতো, কিন্তু যখন আমরা এই ভেজিটেরিয়ান ডায়েটে চলে আসব তখন সেটা ডিপেন্ড করছে যে আমরা কাকে সেটা দিতে পারবো, কাকে দিতে পারবো না, কারণ সেই সুটেবিলিটিটা রয়েছে কিনা। হয়তো কারো ভীষণ প্রোটিন রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার ডায়রিয়া রয়েছে, তার মানে কি তাকে আমি কিন্তু সবসময় ওই ফাইবার রিচ র ফুড ডায়েটটা দিতে পারছি না। তো যখন আমি র ফুড ডায়েট দিতে পারবো না, তখন কি হবে? তার প্রোটিন লেভেলটা কমতে থাকবে। কারণ প্লান্ট ফুড থেকে আমরা যে প্রোটিনটা পাচ্ছি সেটাকে যদি আমরা প্রপারলি ভিজিয়ে না রাখছি, তাহলে কি হবে? আমাদের বডি ওটা ঠিকমতো ডাইজেস্ট করতে পারবে না। তাহলে সেই জায়গাতে আমি তার প্রোটিন কন্টেন্টটাকে বাড়ানোর জন্য কি দেবো? যদি সে এগ নেয় তাহলে তাকে আমি ওভো ভেজিটেরিয়ান ডায়েট দেবো, বা ল্যাক্টো ভেজিটেরিয়ান ডায়েট দেবো, বা ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান ডায়েট দেবো। ঠিক আছে? এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল সবার? কোনো ডাউট এটাতে? তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট প্ল্যান্ট থেকে আসবে, বিভিন্ন ধরনের নাটস থেকে আসবে, সিডস থেকে আসবে, এগুলো তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট হবে। ঠিক আছে? পুরো কোড দেখা যাচ্ছে না, কিন্তু এখানে তো আসছে। হ্যাঁ, হয়তো দূরে মনে হচ্ছে, কিন্তু এখানে তো আসছে পুরোটা, দেখছি। নেক্সট এবারে আমরা চলে আসি লিকুইড ডায়েটের মধ্যে। এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট? কারণ বিষয়টা হচ্ছে কি, এবার আমরা তো টাইপস অফ ডায়েটের মধ্যে পড়লাম, টাইপস অফ ডায়েট ছাড়া এবার যেই টপিকটা আসে সেটা হচ্ছে কারোর স্পেসিফিক কোনো কমপ্লিকেশন রয়েছে। ঠিক আছে? তাহলে সেই স্পেসিফিক কমপ্লিকেশনের মধ্যে আমরা কাকে কেমন ডায়েট সাজেস্ট করতে পারবো, সেটা হচ্ছে এই লিকুইড ডায়েট করব, সফট ডায়েট করব বা নরমাল ডায়েট করব।
এই পুরো বিষয়টাকে বলা হয় থেরাপিউটিক ডায়েট। এখন আমরা যে কোশ্চেনটা করব, আমি একবার জাস্ট রাফলি দেখিয়ে দিচ্ছি। আমরা লিকুইড ডায়েট করব, সফট ডায়েট করব, নরমাল ডায়েট করব, ঠিক আছে? এই নরমাল ডায়েটের মধ্যে আমরা রেগুলার যা যা খাই সেইগুলো আসছে, যে কিভাবে আমরা কি প্রিপেয়ার করব সেইগুলো। এবার আমি চলে আসি একটু এর কাজগুলোতে, মানে কেন করছি। আচ্ছা, এটা বোঝা গেছে, এটা আমি ইউজ করে দিলাম। হ্যাঁ, প্রথমত এই যে বিষয়টা, যে জিনিসটা এবার আমরা পড়তে চলেছি সেটাকে বলা হয় থেরাপিউটিক ডায়েট। ওকে, থেরাপিউটিক ডায়েট। এই থেরাপিউটিক ডায়েটটা কি? থেরাপিউটিক THERAPEUTIC থেরাপিউটিক ডায়েট। এই থেরাপিউটিক ডায়েটটা কি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বেসিক্যালি পথ্য, মানে রোগীর পথ্য। ওকে, সো থেরাপিউটিক ডায়েটটা হচ্ছে এমন একটা অবস্থা, এমন একটা প্রিপারেশন অফ ফুড যেটা স্পেসিফিক কোনো কন্ডিশনে দেওয়া হচ্ছে, বা একটা এজ গ্রুপকে মাথায় রেখে দেওয়া হচ্ছে, বা একটা ডিজিজকে মাথায় রেখে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং যে ডায়েটটার মাধ্যমে আমরা কোনো অবস্থাটা, মানে যেই অবস্থাটার জন্য আমি সেই খাবারটাকে দিচ্ছি সেটাকে যখন আমি কিওর করতে পারছি, সেটাকে যখন আমি প্রিভেন্ট করতে পারছি, তো সেই বিষয়টাকে বলা হচ্ছে পথ্য। অর্থাৎ তার মানে থেরাপিউটিক ডায়েট বলতে আমি কি বোঝাতে চাইলাম, যে থেরাপিউটিক ডায়েট মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একটা পেশেন্টের যেই সমস্যাটা হয়েছে, ধরুন কারো ফ্যাটি লিভার হয়েছে, তার মানে আমাকে কি বুঝতে হচ্ছে, তার বডি ফ্যাটটা প্রপার ডাইজেস্ট করতে পারলো না। তাহলে আপনি তাকে যে ডায়েটটা সাজেস্ট করছেন সেই ডায়েটটার মধ্যে কি থাকবে না, ফ্যাট থাকবে না, রাইট? তো যেহেতু ফ্যাট থাকছে না, তাই যেরকম ডায়েটের মধ্যে বা যে ফুডগুলো আপনি তাকে বললেন তার মধ্যে একদম লো ফ্যাট ফুড আপনি তাকে দিচ্ছেন, এইটা হলো তার থেরাপিউটিক ডায়েট। এক একটা কন্ডিশনের কথা মাথায় রেখে আমরা যে ডায়েটটা সাজেস্ট করব তাকে নোন অ্যাজ থেরাপিউটিক ডায়েট, যেখানে একটা স্পেসিফিক অর্গান, যে অর্গানটা মেনলি এফেক্টেড হয়েছে সেই অর্গানটাকে আমরা রেস্ট দিতে চাইছি। খুব সহজভাবে বলতে গেলে ফ্যাটি লিভার বা অর্গান এগুলো তো আমাদের শরীরের মধ্যে আছে, ওটা যদি নাও ভাবি আমরা যদি ভাবি, ধরুন আপনার ভীষণ পায়ের ব্যথা, ঠিক আছে? আপনার পায়ের ব্যথা হয়েছে, তো আপনি কি করবেন? আমাদের যখন পায়ের ব্যথা হচ্ছে, আমি কি সেই পায়ের ব্যথা নিয়ে আবার দৌড়বো, নাকি আমি চাইবো যে না একটু রেস্ট নিই? কোনটা চাইবো আমরা? একটু হাঁটা চলাটা একটু কম করব, দৌড়ানোটা কম করব, কাজটা একটু কম করব, এটাই আমরা করে থাকি। আমরা যেগুলো ওপর থেকে করছি সেটাও কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট, যে আমার পায়ের ব্যথা হচ্ছে মানে পাটাকে রেস্ট দিতে হবে। সেম জিনিসটা যখন আমি আমার ডায়েটের মাধ্যমে আমার ইন্টারনাল অর্গানের উপরে অ্যাপ্লাই করছি, তো সেটাই হবে থেরাপিউটিক ডায়েট, ঠিক আছে? এবার এই থেরাপিউটিক ডায়েটকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে নিই, ঠিক আছে? সেই ভাগগুলো কিরকম? সেই ভাগগুলোর মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে লিকুইড ডায়েট। ওকে, প্রথম যেটা থাকে সেটা আমরা পাচ্ছি লিকুইড ডায়েট। পরের ভাগটার মধ্যে থাকছে সফট ডায়েট, এবং লাস্ট যখন কমপ্লিকেশনটা কিওর হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে করে পেশেন্টকে যেই ডায়েটে অভ্যস্ত করানো হয়, দ্যাট ইজ নোন অ্যাজ দি নরমাল ডায়েট। এবার এই লিকুইড ডায়েটটা কি? নাম শুনে কি মনে হচ্ছে? লিকুইড ডায়েট মানে সেটা কি হবে? লিকুইড হচ্ছে। খুব স্বাভাবিক, নাম শুনেই আমরা বুঝতে পারছি। এই লিকুইড ডায়েটটার বেসিক জিনিসটা হচ্ছে কি, এটার দুটো পার্ট থাকে। কি রকম পার্ট? লিকুইড ডায়েটটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। একটা হচ্ছে ফুল ফ্লুইড ডায়েট বা ফুল লিকুইড ডায়েট, ফুল ফ্লুইড ডায়েট। আরেকটা থাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েট, ঠিক আছে? ফুল ফ্লুইড
ডায়েট এবং ক্লিয়ার ফ্লুইড ডায়েট। এটার মানে কি? প্রথমত এই যে ফুল ফ্লুইড ডায়েটটার কথা বলছি, ফুল ফ্লুইড ডায়েট মানে হচ্ছে এমন একটা খাবার যেটা অবশ্যই সেটা লিকুইড মিডিয়ামেই রয়েছে, কিন্তু সেই ফুল ফ্লুইড ডায়েটটার মধ্যে কি কি থাকবে বা ইউজুয়ালি মানে কি কি রাখা হয়, ধরুন কোনো একটা সবজি বা কোনো একটা ফল সেটা আপনি বয়েল করলেন বা একটা ফল সেটা জুস করলেন, ওই জুসটা যদি অ্যাজ ইট ইজ আমি দিয়ে দিই, বা একটা সবজি সেটাকে বয়েল করলাম, করে সেটাকে ভালো করে স্ম্যাশ করলাম, করে ওই লিকুইডটা আমি কাউকে দিলাম, ভালো করে স্ম্যাশ করে ওই সবজি শুদ্ধ ওই জলটা আমি কাউকে দিলাম, তাহলে সেটা আমার হয়ে যাবে ফুল ফ্লুইড ডায়েট। সেই জিনিসটাকে যখন আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে শুধুমাত্র তার লিকুইডটা, শুধুমাত্র তার রসটুকু দিচ্ছি, সেটা আমার হয়ে যাবে ক্লিয়ার ফ্লুইড ডায়েট। ক্লিয়ার ফ্লুইড ডায়েট মানে যার মধ্যে ফ্লুইড ছাড়া আর কোনো ফুড পার্টিকেলস থাকছে না। ফুল ফ্লুইড ডায়েট মানে হচ্ছে আমরা যখন সবজিটা সেদ্ধ করছি, সবজিটা সেদ্ধ করার পরে ওই জলটার মধ্যে ভালো করে সবজিটাকে চটকে নিলাম, নিয়ে এবার ওইটা আমরা দিলাম, ধরুন ডালের জল, ডালের জল আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে একদম গলিয়ে সেই ডাল স্যুপ দিলাম, তাহলে ডালের জলটা হয়ে যাচ্ছে ক্লিয়ার ফ্লুইড ডায়েট, আর যখন ডাল স্যুপ দিলাম সেটা হয়ে গেল আমার ফুল ফ্লুইড ডায়েট। ফুল ফ্লুইড ডায়েটের মানে হচ্ছে যার মধ্যে ফ্লুইডটা থাকছে এবং তার সাথে ফুড পার্টিকেলস গুলো থাকছে। আর ক্লিয়ার ফ্লুইড ডায়েট মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ফ্লুইড থাকছে, নো ফুড পার্টিকেলস। ওকে, সেটা হচ্ছে আমার ক্লিয়ার ফ্লুইড ডায়েট। এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে এই দুটো আমরা কাদেরকে দেবো, কেন এই দুটো আলাদা আলাদা ভাগ করা হচ্ছে? প্রথমত এই যে লিকুইড ডায়েটের মধ্যে যদি আমি বলি যে যদি ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা বলি, এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা বিভিন্ন মেডিকেল এমার্জেন্সিতে মেনলি দেওয়া হয়। সেই মেডিকেল এমার্জেন্সি গুলো কিরকম? ধরুন অপারেশনের পর, সদ্য অপারেশন হয়েছে, তিনি হয়তো আনকনসিয়াস রয়েছেন, তো তার পক্ষে কিন্তু কোনো খাবার চিবিয়ে খাওয়া সম্ভব নয়, সেই অবস্থায় এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়। বা এরকম হতে পারে যেখানে হয়তো ভীষণ সারাদিনে কিছু খেতে পারছে না, যাই খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে বা প্রচন্ড রকমের ডায়রিয়া হয়েছে, তো সেই জায়গাতেও এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয় যাতে করে বডির মধ্যে ওয়াটার ব্যালেন্সটা মেনটেন করা যায়। ওকে, এবং তার সাথে অবশ্যই যখন ফ্লুইড দিচ্ছি মানে কিছু না কিছু নিউট্রিয়েন্টস, কিছু না কিছু ভাইটামিনস বা মিনারেলস সেগুলো তো রয়েছে। আবার এরকম হলে কারো হয়তো খাবার একদম ইচ্ছা নেই, কোনো খাবার খেতে ইচ্ছা করছেই না, ঠিক আছে, সেই জায়গাতে তাকে এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া যেতে পারে। বা হয়তো এমন কিছু এক্সামিনেশন, কোনো রিপোর্ট করার আছে, ঠিক আছে, কোনো টেস্ট করার আছে, সেই টেস্টের সময় ধরুন লোয়ার অ্যাবডোমেনের টেস্ট হচ্ছে কোনো, সেই লোয়ার অ্যাবডোমেনের টেস্ট বা ইউএসজি এইগুলোর সময় কি হচ্ছে, শরীরে কোনো ফুড পার্টিকেল রাখা যাবে না। তাহলে সেই অবস্থা কিন্তু ব্যক্তিটি হয়তো ভীষণ অসুস্থ, হয়তো সে হসপিটালাইজড, তো সেই অবস্থায় তাকে অনেক সময় এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়ে থাকে। বোঝা গেল এটা? এটাতে কারোর কোনো ডাউট আছে? এটাতে কারোর কোনো ডাউট থাকলে বলবেন। বেশ, এটাতে কোনো সমস্যা নেই। এবারে আমাকে দেখতে হবে এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে আমি অ্যাকচুয়ালি কতটা নিউট্রিশন পেলাম সেটা দেখতে হবে। প্রথমত বলে রাখি, এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা কিন্তু লং টার্ম কন্টিনিউ করার জন্য নয়, যেহেতু এর মধ্যে আমরা পুরো যা যা ফুড নিচ্ছি পুরোটা স্ট্রেনড ওয়েতে নিচ্ছি, তো সবকিছু কিন্তু আমরা ওই ওয়াটারের মধ্যে পাবো না। কি পাবো না? আমরা ফ্যাট পাবো না তার মধ্যে, আমরা প্রচুর এনার্জি তার মধ্যে, প্রচুর ক্যালোরি সেই লিকুইডটার মধ্যে পাবো না। যেই নিউট্রিয়েন্টস গুলো ওয়াটার সলিউবল নয় সেই নিউট্রিয়েন্টস গুলো আমরা পাবো না। তাই জন্য দীর্ঘদিন ধরে কিন্তু এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা কন্টিনিউ করা উচিত নয়, তাহলে কি হবে, আবার একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তৈরি হবে।
তাই জন্য এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা মানে স্পেশালি যাদের জন্য সাজেস্ট করা হয়, ধরুন কারো আলসার হয়ে গেছে, স্টমাক আলসার বা ইন্টেস্টাইন আলসার হয়েছে, বা তার গলাতে কোনো রকম সমস্যা হয়েছে, আলসার, ক্যান্সার বা কোনো ঘা হয়েছে, যাই হোক না কেন, তো সেই অবস্থায় আমরা দিচ্ছি। সেই সিচুয়েশনটা যখন আস্তে আস্তে ওভারকাম হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে আমাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েট থেকে কোথায় শিফট করতে হবে, ফুল ফ্লুইড ডায়েটে আমাকে শিফট করতে হবে। ওকে, এবার যেটা বলছিলাম যে ক্লিয়ার ফ্লুইড ডায়েট আমরা মোটামুটি কতক্ষণ দেব বা কতবার দেব বা কতদিন দেব। ম্যাক্সিমাম এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা আমরা কিন্তু 2 দিন দিতে পারি, ঠিক আছে। 24 to 48 আওয়ার্স আপনি একজনকে এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটে রাখতে পারেন, কারণ আলটিমেটলি ক্লিয়ার ফ্লুইড ডায়েটে দেওয়া মানে কিন্তু তার পেট ভরছে না, তার বডির যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হচ্ছে না। খুব বেশি দিন কিন্তু আমরা এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটে রাখবো না। এবং যেটা বলা হচ্ছে ক্লিয়ার ফ্লুইড ডায়েট থেকে আমরা কতটা মোটামুটি ভাবে এনার্জি পেতে পারি। তো ইউজুয়ালি আমরা এই ক্লিয়ার ফ্লুইড ডায়েট থেকে কিন্তু মাত্র 300 কিলোক্যালোরি এনার্জি পাই, ঠিক আছে। ম্যাক্সিমাম আমরা 300 কিলোক্যালোরি এনার্জি আমরা পেতে পারি এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা থেকে, এবং তার মধ্যে কোনো প্রোটিন নেই, কোনো ফ্যাট নেই, কিচ্ছু নেই। যদি আমরা এই এনার্জি লেভেলটাকে আরেকটু বাড়াতে চাই, তাহলে আমরা কি করতে পারি, তার মধ্যে সুগার অ্যাড করতে পারি, এক্সট্রা সুগার বা হানি, এগুলো আমরা অ্যাড করতে পারি যদি এনার্জি লেভেলটাকে আরো একটু বাড়াতে হয়। এবং এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা কতবার দিতে হবে? প্রথমত প্রতি ঘন্টায় আমরা ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা কিন্তু মোটামুটি 30 থেকে 60 ml মতন দিতে পারি। 30 to 60 ml মানে একটা ছোট কাপের মানে 1 কাপ যদি বলা যায়, একটা ছোট মিডিয়াম বা মিডিয়াম সাইজড কাপ, সেই 1 কাপ করে প্রত্যেক ঘন্টায় আমাকে এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দিতে হচ্ছে, ঠিক আছে। না তখন আমরা দেব না, তখন দেব না। যদি কারোর এই রিলেটেড সমস্যা না হয় তখন তাকে দিতে হবে। এবং যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও আগে সুগার টেস্ট করে তারপরেও কিন্তু আমরা চাইলে এটা দিতে পারি, কারণ হয়তো এমন কোনো সিচুয়েশন হয়েছে যেখানে সুগার লেভেলটাও ড্রপ করছে, তো সেই জায়গায় সেটা উইথ দ্য প্রপার টেস্ট আমরা তাকে সেগুলো অ্যাডমিনিস্টার করতে পারা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার টেস্ট করতে হবে, তার জন্য তো টেস্ট করতে হবে, সুগার টেস্ট করতে হবে। এবং যখন দেখবো সে হাইপোগ্লাইসেমিয়া স্টেজে রয়েছে, মানে তার ফাস্টিং সুগার লেভেলটা যদি 70 এর কমে চলে যায়, তখন বুঝতে হবে যে সে হাইপোগ্লাইসেমিয়া স্টেজে রয়েছে। তখন আমরা অল্প অল্প একটু সুগার কিউব অ্যাড করতে পারবো, মানে জাস্ট কয়েকটা দানা চিনি আমরা সেটার মধ্যে অ্যাড করতে পারবো, বা কয়েক ড্রপ 70 এর নিচে, ঠিক আছে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, এটা গেল। এবারে যখন আমরা ফুল ফ্লুইড ডায়েটে শিফট করছি, এই ফুল ফ্লুইড ডায়েটটা আমরা কাদেরকে দিচ্ছি? এমন কোনো ব্যক্তি যার হয়তো কোনো শক্ত খাবার সে খেতে চাইছে না বা পারছে না, দুটো কারণে হতে পারে। যেরকম তার দাঁতের কোনো সমস্যা হয়েছে, বা হয়তো মাড়িতে কোনো ঘা হয়েছে, বা মুখে কোনো ঘা হয়েছে, সেই অবস্থায় হতে পারে। বা হয়তো কোনো শক্ত খাবার চিবিয়ে গেলা যাচ্ছে না, কারণ তার গলায় ব্যথা বা গলায় কোনো ঘা হয়ে গেছে, সেইটা একটা কারণ হতে পারে। এছাড়াও আর কখন হতে পারে যে যেটা বললাম যে পোস্ট সার্জারি বা প্রি সার্জারিও অনেক সময় এই ফুল ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়। ডিপেন্ড করছে যে পেশেন্টের অবস্থা কিরকম, পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী এই জিনিসগুলো দেওয়া হয়, ঠিক আছে, ফুল ফ্লুইড ডায়েট। এবার এই ফুল ফ্লুইড ডায়েটটা আমরা মোটামুটি ভাবে কিভাবে দিতে পারি, কিরকম ইন্টারভ্যালটা হওয়া উচিত? এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা যেরকম বললাম পার আওয়ার দিতে হবে, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে। যেহেতু ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে আমরা ফুড পার্টিকেলস রাখছি, তাই ফুল ফ্লুইড ডায়েটটা আমরা মোটামুটি ভাবে কি ধরনের ফুড পার্টিকেলস রাখছি তার উপরে ডিপেন্ড করছে। তো আমরা মোটামুটি ভাবে 2-4 ঘন্টা অন্তর অন্তর এই ফুল ফ্লুইড ডায়েটটা দিতে পারবো, ওকে। এবং এই ফুল ফ্লুইড ডায়েটের থেকে কিন্তু আমরা কিছুটা পরিমাণ প্রোটিন পাবো। ফুল ফ্লুইড যেটা মানে ক্লিয়ার ফ্লুইডে আমরা কিছুটাও প্রোটিন পাচ্ছিলাম না, ফুল ফ্লুইডে আমরা এনার্জি ভ্যালুটাও একটু বাড়বে, মোটামুটি
মোটামুটি সরি কন্টেন্টটা বলে দিচ্ছি। মোটামুটি আমরা 1000 কিলো ক্যালোরি আর 30 গ্রামস প্রোটিন আমরা পাই ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে। এবারে ফুল ফ্লুইড ডায়েটের এই যে 2-4 ঘন্টা অন্তর আমরা যে ফুল ফ্লুইড ডায়েটটা দিচ্ছি, এটার পরিমাণটা ডিপেন্ড করছে সেই ব্যক্তিটা কতটা খেতে পারবে। কারণ যেহেতু এর মধ্যে ফুড পার্টিকেলস রয়েছে, তাই তার কনসিয়াসনেসের উপরে, মানে সেই পেশেন্টের কনসিয়াসনেসের উপরে ডিপেন্ড করবে। প্রথমে আমরা অল্প দিয়ে শুরু করব, যেহেতু এটা আমরা লিকুইডে মাপতে পারবো না, মানে কোনো কাপের হিসেবে মাপতে পারবো না। আমরা কিভাবে মাপতে পারবো? একটা ছোট বাটি হিসেবে, একটা ছোট বাটি ফুল ফ্লুইড ডায়েটটা আমরা দিলাম। তার 2 ঘন্টা পরে সে যদি আবার খিদে অনুভব করে, তখন আবার তাকে সেটা অ্যাডমিনিস্টার করা হলো। ওকে, তো এইভাবে আমরা তাকে মানে তার ডায়েটটাকে ফর্ম করব ফুল ফ্লুইড ডায়েটের ক্ষেত্রে। তবে এই দুটো ডায়েটই মেইনলি হসপিটালেই দেওয়া হয়। তা আপনাদের জানার জন্য এটা মানে জেনে রাখা দরকার যে কি কি ধরনের ডায়েট আমরা দিতে পারি বা কোন সিচুয়েশনে দেওয়া হয়, সেজন্য এটা জানানো। এরপরে যেটা চলে আসবো, তাহলে যখন একটা সিচুয়েশনে ক্লিয়ার ফ্লুইড ডায়েট দিলাম, ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা থেকে রিকভার করার পরে আমরা ফুল ফ্লুইড ডায়েট দিলাম। ফুল ফ্লুইড ডায়েট থেকে যখন রিকভার করে গেল, তারপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে সফট ডায়েট। তারপরে যেটা আমরা দিচ্ছি, মানে এইটা আমাদের 1 নম্বর স্টেপ, সফট ডায়েটটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। এই সফট ডায়েটের মধ্যে আমরা কি রাখতে পারবো বা কি দেব? ইউজুয়ালি সফট ডায়েটের মধ্যে এই সফট ডায়েটটা ইউজুয়ালি আমরা প্রত্যেকে অনেকেই হয়তো বাড়িতে করে থাকেন, যেটা হচ্ছে একটা বাচ্চা 6 মাসের অন্নপ্রাশনের পরে তাকে কি করা হয়, তাকে বিভিন্ন খাবার এর সাথে অভ্যস্ত করানোর জন্য সেটাকে সেদ্ধ করে চটকে তারপরে সেটা খাওয়া হচ্ছে, বা ভাত ডাল বা খিচুড়ি বানিয়ে সেটাকে খুব নরম করে তারপরে তাকে দেওয়া হচ্ছে, তাই তো? এই প্রত্যেকটাই সফট ডায়েটের মধ্যে পড়ছে। তাহলে সফট ডায়েট মানে হচ্ছে সে কনসিয়াস রয়েছে। বলুন কোনটা? সফট ডায়েট আমি খুব বেশি বলিনি এখন, সফট ডায়েটটা সবে শুরু করেছি। সফট ডায়েট, সফট ডায়েটটা হচ্ছে আমরা যেটা রেগুলার বেসিসে আমরা করে থাকি, মানে এই যে ক্লিয়ার ফ্লুইড ডায়েট, সেখানে একটা নিউট্রিশনাল গ্যাপ তৈরি হয়েছিল, তারপর আমরা ফুল ফ্লুইড ডায়েটে গেলাম, কিছুটা সেই গ্যাপটাকে আমরা ফুলফিল করতে পারলাম। তারপরে সফট ডায়েটে যখন আসবো, তখন ওই গ্যাপটাকে আমরা অনেকটাই ফুলফিল করতে পারবো। মানে সফট ডায়েটে কিন্তু ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার একটা চান্স থাকে না। যেমন সফট ডায়েটটা বললাম যে আমরা এখানে হয়তো অনেকেই সেটা করে থাকবেন, যে প্রত্যেকটা স্টেজেতে একটা বাচ্চা যখন 6 মাসের পর যখন সে বাইরের খাবারের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে, তখন তাকে আমরা যে ডায়েটটা দিয়ে থাকি সেটাই কিন্তু সফট ডায়েট। তার মধ্যে কি থাকছে? তার মধ্যে চাল ডাল সেদ্ধ করে সেটাকে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে সেটাকে একদম নরম করে সেটা দেওয়া হয়, বা হয়তো কোনো ফল সেটাকে সেদ্ধ করে দেওয়া হচ্ছে, কলা সেটা চটকে দেওয়া হচ্ছে। তো এই প্রত্যেকটাই হচ্ছে সফট ডায়েটের উদাহরণ। এই সফট ডায়েটটা কখন দেওয়া হয়? সফট ডায়েটটা মেইনলি দেওয়া হয় যখন হয়তো যে দাঁত অতটা মজবুত নয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, সেটা বড়দের ক্ষেত্রে মানে হয়তো বয়স্কদের ক্ষেত্রে হতে পারে, হয়তো অনেক দাঁত পড়ে গেছে বা দাঁত মজবুত হয়নি, দাঁত নড়ছে, সেই অবস্থায় কি হচ্ছে আমরা কোনো শক্ত খাবার চিবিয়ে খেতে পারবো না, সেই জায়গায় তাকে এই ধরনের খাবারটাকে একদম নরম করে দেওয়া হয়। বা হয়তো এমন অবস্থা হয়েছে যেখানে তার মানে যেটা বললাম যে চিবোতে সমস্যা হচ্ছে, বা হতে পারে হয়তো যে তার ডায়রিয়া হয়েছে, তো সে এরকম কোনো ফাইবার রিচ কিছু খেতে পারছে না, কারণ ফাইবার মানেই তো তাকে চিবিয়ে খেতে হবে ভালো করে, তো ফাইবার রিচ কিছু খেতে পারছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সফট ডায়েট দেব। ভীষণ হজমের সমস্যা, প্রচন্ড ইনডাইজেশন হচ্ছে, তো ইনডাইজেশনে যদি দেখা যায় যে না আমার কনস্টিপেশনের তো কোনো সমস্যা নেই, আমার তো রেগুলার বাউল মুভমেন্ট একদম ঠিক আছে, কিন্তু আমার ইনডাইজেশন হচ্ছে, তাহলে দেখা গেল যে আমি ফাইবার রিচ খাবার খেলাম, তখনও দেখা গেল আমার ইনডাইজেশনটা আরো বেড়ে গেল। সেই অবস্থায় আমাকে বুঝতে হবে যে ওই ফাইবারটা হয়তো আমার বডি ডাইজেস্ট করতে পারছে না, তখন আমি কিছুদিন ফাইবার ডায়েট থেকে সরে গিয়ে চলে আসবো কোথায়? সফট ডায়েটের মধ্যে।
এবং এই সফট ডায়েটের মধ্যে মোটামুটি আমরা প্রোটিন তো পাই, মানে 35 থেকে 40 গ্রাম প্রোটিন আমরা পেয়ে থাকি সফট ডায়েটের মধ্যে। ঠিক আছে, যেহেতু সমস্ত ধরনের খাবারই আমরা ইনক্লুড করতে পারি, আমরা যে ক্যালোরিটা পাই সেটাও অলমোস্ট অনেকটাই ক্যালোরি আমরা পেয়ে থাকি সফট ডায়েটের মধ্যে। ক্যালোরি যেটা পাই সেটা অলমোস্ট আমরা পেয়ে থাকি 1200 থেকে 1500 কিলো ক্যালোরি। ঠিক আছে, এই অ্যামাউন্ট অফ ক্যালোরিটা কিন্তু আমরা সফট ডায়েট থেকেও পেয়ে থাকি। ওকে, এবারে যেটা বলার মানে একটা ডিভিশন করে নেওয়াটা দরকার। ঠিক আছে, মোটামুটি ভাবে আমরা কি কি ফুড দিতে পারবো ফুল ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড এবং সফট ডায়েটের মধ্যে, এটা জানাটা দরকার প্রত্যেকটা ফুড গ্রুপের বেসিসে। তাহলে ফুড গ্রুপের বেসিসে যদি আমরা এটাকে ভাবি তাহলে কিভাবে ভাববো? প্রথমে যদি আমি ক্লিয়ার ফ্লুইড ডায়েটটার কথা ভাবি, এটা গেল ক্লিয়ার ফ্লুইড, এটা গেল ফুল ফ্লুইড এবং পরেরটা গেল আমাদের সফট ডায়েট। ওকে, সবার প্রথমে যদি সিরিয়ালস এর কথা ভাবি, ঠিক আছে, তো সিরিয়াল ফুড মানে কি হচ্ছে? সিরিয়াল ফুডের মধ্যে আমরা কি কি দিতে পারি? আমরা রাইস ওয়াটার দিতে পারি, রাইস ওয়াটার দিচ্ছি বা বার্লি ওয়াটার দিচ্ছি, এগুলো আমরা ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে দেবো, যেটা শুধুমাত্র জলটা রয়েছে, জল ছাড়া আর কিছু নেই। কিন্তু ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে আমরা সেই জায়গায় মানে সিরিয়াল প্রোডাক্টস এর মধ্যে যদি আমরা ভাতের ফ্যানটা, ঠিক আছে, রাইসটাকে চটকে শুরু না, ধরুন ভাতের ফ্যানটা পুরোটা, ভাতের ফ্যানটাকে আমরা তার মধ্যে ইনক্লুড করতে পারি, কারণ তার মধ্যে প্রচুর এনার্জিটা পাবো, প্রচুর বি ভিটামিনস পাবো আমরা, সেটাকে আমরা ইনক্লুড করতে পারলাম। হ্যাঁ, গাঢ়টা না, একদম পাতলা অবস্থায় থাকবে ভাতের ফ্যানটা, সেই অবস্থায় আমরা সেটা ইনক্লুড করতে পারলাম। এবার যদি আমরা ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে চলে যাই, তাহলে সেই ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে আমরা কি পাবো? ফুল ফ্লুইড ডায়েটের মধ্যেও কিন্তু আমরা যদি সিরিয়াল ফুডের মধ্যে বলি, তো সিরিয়াল ফুডের মধ্যে খুব বেশি যে বিভিন্ন কিছু হয় সেটা আমি বলবো না, বাট স্টিল আমরা দিতে পারি। ধরুন পরেজ দিতে পারি, মানে হালুয়া যেটা হচ্ছে, হালুয়া দিতে পারছি বা পায়েস দিতে পারছি, এইগুলোকে একদম চটকে একদম পাতলা করে সেটা আমরা এর মধ্যে দিতে পারছি। সফট পায়েসটা যদি একদম পাতলা, কোনো ঘন নয়, মানে তার মধ্যে যে চালটা ইউজ করছি সেটা খুব কম পরিমাণে এবং সেটা অনেকটা বেশি সিদ্ধ অবস্থায় রইল, কারণ তার মধ্যে বাকিটা থাকছে লিকুইড মিডিয়াম। না, যদি তার দুধের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে। এবারে যদি আমরা পালসেসে চলে আসি, পালসেসে মানে আমরা কি দেবো? পালস ওয়াটার দেবো, অর্থাৎ ডালের জলটা দিচ্ছি, ছেঁকে নিয়ে ডালের জলটা দিচ্ছি। কিন্তু ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে আমরা কি দেবো? ডাল স্যুপ দেবো। হ্যাঁ, অর্থাৎ ডালের যে দানাগুলো সেগুলো যাতে একদম ওভার কুক করে ভালো করে সেদ্ধ করে স্ম্যাশ করে তারপরে সেই পুরো জিনিসটাকে আমরা দিতে পারছি এখানে। আচ্ছা, ডাল মানে সিরিয়ালস হয়ে গেল, পালসেস হয়ে গেল। এবারে যদি আমরা মিল্কের মধ্যে আসি, মিল্কটা ইউজুয়ালি ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে না দেওয়াটাই বেটার, কারণ যেহেতু মিল্কটা ইজি টু মানে নট ইজি টু ডাইজেস্ট, সেই কারণে মিল্ক বা মিল্ক প্রোডাক্টস এগুলো এই ফুল ফ্লুইড বা ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে না দেওয়াটাই বেটার। আমরা কোথার মধ্যে দিতে পারি? আমরা সফট ডায়েটের মধ্যে দিতে পারি। সফট ডায়েটের মধ্যে আমরা রাখতে পারি মিল্ক, রাখতে পারি বা কার্ড রাখতে পারি, ঠিক আছে, এইগুলোকে আমরা সফট ডায়েটের মধ্যে রাখতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা ফ্রুটস এর মধ্যে আসি বা ভেজিটেবলস এর মধ্যে আসি, তাহলে ঠিক একদম চটকে সেটা দিতে পারবেন, দিতেই পারবেন। এবার যদি ফ্রুটস বা ভেজিটেবলস এ আসি, কোনটা বলুন? কোনটা? আপনার কথাটা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। একবার আপনি রিজয়েন করুন, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় না, একবার রিজয়েন করুন আপনি।
ঠিক আছে? আমার মনে হচ্ছে নেটওয়ার্কের জন্য অসুবিধা হচ্ছে, একবার রিজয়েন করুন, সুবিধা হবে। হতে পারে। আচ্ছা, ফ্রুটস এর ক্ষেত্রে যেটা বলছিলাম যে যদি ক্লিয়ার ফ্লুইড বলি তাহলে আমরা ক্লিয়ার ফ্লুইডে কি দেব? স্ট্রেন ফ্রুট জুস, মানে ফ্রুট জুস করে তারপরে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে শুধুমাত্র যে রসটা সেটা আমরা দিচ্ছি ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে। আর ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে হোল ফ্রুট জুস দেব। ফ্রুট জুস করলাম কিন্তু ছাঁকলাম না, শুধু ওইটাই দিয়ে দিলাম, ভালো করে ফ্রুটসটাকে ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে জুস করে নিলাম, নিয়ে ওই পুরোটা অ্যাজ আ হোল আমি দিয়ে দিলাম। আর সফট ডায়েটের মধ্যে আমি ফ্রুটস এর মধ্যে কি দেব? এমন ফ্রুটস যেগুলো খুব হার্ড নয়, যেটাকে ইজিলি চিবানো যায়, এরকম কোন ফ্রুটস আমি সফট ডায়েটের মধ্যে রাখতেই পারি, কোনো অসুবিধা নেই সেটাতে। যদি ভেজিটেবলস এর কথা বলি তাহলে ভেজিটেবল জুস হতে পারে, ভেজিটেবল জুস হতে পারে, আর বা স্যুপ হতে পারে। ওকে, ভেজিটেবল জুস বা স্যুপ এই প্রত্যেকটাই হবে কি স্ট্রেন। আর ফুল ফ্লুইড ডায়েটে এলে এগুলো স্ট্রেন হবে না, নট স্ট্রেন, এগুলো ছাঁকা দরকার, ঠিক আছে? না ছাঁকলেও হবে। আর সফট ডায়েটের মধ্যে ভেজিটেবল তো আমরা যে কোনো ভেজিটেবল, সেটাকে বয়েলড ভেজিটেবল আমরা দিতেই পারি। যদি সফট ডায়েট বলি তার মধ্যে বয়েলড ভেজিটেবল, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা কারো কোনো ডায়েট ফর্ম করছি তখন আমরা মোটামুটি ভাবে কি ধরনের জিনিস বা কি ধরনের ফুড তার ডায়েটের মধ্যে ইনক্লুড করব। বোঝা গেল এটা? কারো কোনো ডাউট এটাতে? আচ্ছা, তাহলে এই পুরো সিচুয়েশনটা বলুন। সফট ডায়েটে আমরা সেদ্ধ করে দিতে পারি, সেই সবজিটাকে আমরা সেদ্ধ হিসেবে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, প্লেন সেদ্ধ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরো সিচুয়েশনটা থেকে যখন একজন পেশেন্ট ওভারকাম করছে, প্রথমে সে ক্লিয়ার ফ্লুইড ডায়েটে ছিল, তারপর ফুল ফ্লুইডে এলো, তারপর সফট ডায়েটে এলো, তারপরে যখন সে ওভারকাম করে গেল তখন আমি তাকে কি দিলাম? তখন আমি তাকে দিলাম হচ্ছে নরমাল ডায়েট। এই নরমাল ডায়েট মানে এতদিন ধরে আমরা যা যা ডায়েট করে এসেছি, যেমন নিউট্রিয়েন্টস করে এসেছি, ফুল ফ্লুইডটাও ডিপেন্ড করছে ওই যেটা বললাম যে ফুল ফ্লুইডটা ওই 2-4 ঘন্টা ইন্টারভ্যালে হ্যাঁ রিকভার করছে কিরকম, এবং যে প্রবলেমটার জন্য তার হয়েছিল, ধরুন সে চিবোতে পারছে না বলেই আমি তাকে ফুল ফ্লুইড দিচ্ছি, তো যতদিনে সে ওই জায়গাটা তৈরি করে নেবে, মানে তার ওই সমস্যাটা কিওর হয়ে যাবে, তখন আবার তাকে আমরা সফট ডায়েটের মধ্যে আনবো, ঠিক আছে? আচ্ছা, তো এবার যেটা বললাম যে নরমাল ডায়েট, যেটা নরমাল ডায়েট মানে হচ্ছে ওই যে আমাদের বডির মধ্যে যা যা এতদিন ধরে আমরা পড়ে এসেছিলাম, যেরকম যা নিউট্রিয়েন্টস রয়েছে, নিউট্রিয়েন্টসগুলোকে কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা পড়েছি। তো এই পুরো বিষয়টা এবার চলে আসে নরমাল ডায়েটের মধ্যে। নরমাল ডায়েট নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, নরমাল ডায়েট নিয়ে অনেকবার আপনারা পড়েছেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে যেই জিনিসগুলো, ধরুন এতদিন আমরা স্ট্রেন ফ্রুটস নিয়েছি, এবার যখন নরমাল ডায়েটে এসেছে তখন নরমাল ডায়েটে দেখতে হবে কি যাতে হোল ফ্রুট নেওয়া যায়, ইনস্টেড অফ টেকিং দ্য ফ্রুট জুস যদি হোল ফ্রুট নেওয়া যায়। যে ফ্রুটগুলো হয়তো আগে আমি চিবোতে পারছিলাম না, একটু হার্ড টু চিউ, তো সেইগুলোকে আমি আস্তে আস্তে ইনক্লুড করতে শুরু করলাম। ফাইবারটাকে এবার আবার ইনক্লুড করলাম, যেখানে অলমোস্ট আমাদের 30 to 35 মানে 30 to 40 গ্রামস অফ ফাইবার আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট থাকছে, আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেটে। তো এই প্রত্যেকটা জিনিসকে আবার আমরা আস্তে আস্তে করে ইনক্লুড করব। তবে হঠাৎ করেই ধরুন আপনি আজ পর্যন্ত আপনি সফট ডায়েটে ছিলেন, হঠাৎ করে কালকে গিয়েই একদম পুরো নরমাল ডায়েটে চলে গেলেন, মানে একটা হাই ফাইবার ডায়েট নিয়ে নিলেন, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আস্তে আস্তে করে আমাদের ডায়েটটাকে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ বডিকে অ্যাডজাস্ট করার মতো
ওই সময়টা দিতে হবে। বোঝা গেল? এইটুকু বোঝা গেছে সবার? এটার মধ্যে কারোর কোনো ডাউট? বেশ, তাহলে এই গেল আমাদের থেরাপিউটিক ডায়েটের মধ্যে একটা পোরশন। হ্যাঁ, থেরাপিউটিক ডায়েট এন্ড টাইপস অফ ডায়েটের মধ্যে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফিডিং। ডিফারেন্ট টাইপস অফ ফিডিং এর মধ্যে ওটা আজকে স্টার্ট না করাই ভালো, কারণ না হলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। কি মনে হচ্ছে আপনাদের? মানে এটা একদম প্রপার স্টুডেন্টদের মতন কথা। মানে আমি ইউজুয়ালি কোনো স্টুডেন্টকেও যদি বলা হয় যে আজকে আর পড়বে তোমরা, না 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 ঠিক আছে আর পড়বো না, তো একদম প্রপার স্টুডেন্ট। সেইটাই, এখন আবার সবাই স্টুডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, থাক আজকে তাহলে এতটাই থাক। আগে এই জিনিসগুলো কি ভাবতে থাকুন ভালো করে, পিডিএফ আপলোড করে দেবো, খুব ভালো করে দেখুন এটা, ঠিক আছে? ভাবতে থাকুন, তারপরে আমরা পরের দিনকে ওই টাইপস অফ ফিডিংটা নিয়ে জানবো। ওকে ওকে, ঠিক আছে, চলুন পড়াশোনা। আর যেটা পড়ছি মানে যেটা এখন পড়া হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই পড়বেন। মানে এরকমটা নয় যে পরীক্ষায় ওই 5টা চ্যাপ্টার আছে মানে ওই 5টা চ্যাপ্টারই এখন থেকে পড়বো, এগুলো পড়বো না, এটা কিন্তু একদম ভাববেন না, ঠিক আছে? ওগুলোও পড়বেন, তার সাথে এটাও। ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউম্যান বডি, ফ্যাট, সব আছে রেকর্ডিং ক্লাস। না না ক্লাস সবই দেওয়া আছে, ঠিক আছে? ভিটামিন অবধি তো আমি লাস্ট দেখেছিলাম, ভিটামিন অবধি তো দেওয়াই আছে। আমার মনে পড়ছে না মিনারেলসটা আপলোড হয়েছে কিনা, মোস্ট প্রবাবলি হয়ে গেছে, মানে অনেকদিন আগে তো ক্লাস হয়েছে মিনারেলসের। আই গেস মিনারেলস এন্ড ওয়াটার দুটোই আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা চেক করে নেবেন একবার। হ্যাঁ ওকে, চলুন তাহলে আজকের মতো ক্লাসটা এন্ড করি।